যেই দলের আমির 3 বার নির্বাচন করে 50,000 ভোট পান নাই, আর তার প্রতিদ্বন্দ্বী প্রথমবারই হয়তো পেয়ে গেছেন 2.5 লাখ ভোট, তাহলে এরা নির্বাচন কী কারণে চাবে? তারা মুখে বলতে পারছেন না নির্বাচন চাই না। এই বাংলাদেশে যদি সংস্কারের কথা বলতে হয়, এটা কিন্তু বিএনপি করেছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাই টিভির নতুন বাংলাদেশ অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো বিএনপি মনোনীত ঢাকা 12 আসনের প্রার্থী জনাব সাইফুল আলম নীরবের সাথে। এই এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি একটা বড় সমস্যা। এই সমস্যায় আপনার দলের নেতাকর্মীদেরও জড়িয়ে পড়ার অভিযোগ আছে। তো এই পরিস্থিতি আপনি এমপি হলে আসলে কতটা সামাল দিতে পারবেন? আপনাকে একটা কথা বলি, বিএনপি বাংলাদেশে একটি সর্ববৃহৎ দল। বিএনপির লক্ষ লক্ষ কর্মী। দেখুন আপনি, যে আমি যে কথা আগেই বলেছি, 18 সালের নির্বাচনে এই ঢাকা 12 আসনে 4টি থানায় 91টি মামলা দিয়েছিল। একটা আসামি 120 থেকে 160, অর্থাৎ 11,000 নেতাকর্মীকে মামলা দিয়েছে। এত বড় একটি দলের কজনকে আপনি ওইভাবে কন্ট্রোল করতে পারবেন বলুন? বাট বিএনপি কন্ট্রোল করার চেষ্টা করছে। বিএনপি কিন্তু এ পর্যন্ত 5ই আগস্টের পরে বিভিন্ন অন্যায়ের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে অনেককে গ্রেপ্তার, দলকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি কিন্তু ক্ষমতায় নেই। আমি মনে করি আগামী নির্বাচনে আল্লাহ যদি বিএনপিকে ক্ষমতায় আসার সুযোগ দেন, জনগণের সেবা করার সুযোগ দেন, তাহলে অবশ্যই বিএনপি এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে ইনশাল্লাহ। আমি তো আগেই বলেছি, বিএনপি একটি অনেক বড় দল। যেমন এই এলাকায় যদি 18 নির্বাচনে আমাদেরকে 11,000 নেতাকর্মীকে মামলা দিয়ে থাকে, অর্থাৎ 11,000 নেতাকর্মী আমাদের ফিক্স আছে। এই 1,000 কর্মীকে যে সরকারি না থাকা অবস্থায় কন্ট্রোল করা কি সম্ভব? তারপরে কিন্তু বিএনপি কন্ট্রোল করছে, আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি। যদি আমাদের দল আমরা যদি চেষ্টা না করতাম, তাহলে আমাদের কিন্তু অভিযোগ দিতে পারতেন। কিন্তু আরেকটি দল প্রকাশ্যে কিন্তু যে ব্যাংক দখল করছে, ইন্স্যুরেন্স কোম্পানি দখল করছে, শাহ আলমের বাসায় গিয়ে, পর্যন্ত শাহ আলমের মালিকের বাসায় গিয়ে আপনার মিটিং করছে, নাবিল গ্রুপের গিয়ে নিয়ে স্টেজে নিয়ে বক্তব্য দিচ্ছে, তাদের তো কিছু হচ্ছে না, তারা কেউ বলছে না, মিডিয়াও কিন্তু বলছে না তাদের এইসব কথা। 16 বছর কিন্তু এই ফ্যাসিস্ট সরকার বিএনপি অনেক বেশি অহিংস দখল করে নিয়েছে। এখন বিএনপির একটা নেতাকর্মী যদি ওই দখলকৃত জায়গাটা উদ্ধার করতে যায়, এটা কি অপরাধ হবে? আজকে দেখুন, বিএনপির মধ্যে একটি রাজনৈতিক দল, যে দলটি যাতে কোনো বেসিক কোনো চরিত্র নেই, যে দলটি স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ছিল, এই দলটি আজকে যে কথা বলছে, মানে বিএনপির বিরুদ্ধে আজকে মিথ্যাচার করছেন। উনি এই দলটির আমি কি বলেছেন আমি এই কারণে বসুন্ধরা মালিকের কাছে গিয়ে দেখা করেছি, মিটিং করেছি? আপনি জামাতের রাজনীতির নানা সমালোচনা করলেন। তো আমরা দেখতে পেয়েছি যে গত 20 বছর প্রায় জামাতের সাথে একসাথে বিএনপি রাজনীতি করেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে, সরকার গঠন করেছিল এবং সরকারে 5 বছর একসঙ্গে ছিল। তো বিএনপি এবং জামাত এক ধরনের মৈত্রী ছিল, এক ধরনের বন্ধুত্ব আমরা রাজনীতি দেখেছি। এখন আসছে 25-এর নির্বাচনকে ঘিরে আপনারা পরস্পরের বিরুদ্ধে আক্রমণ করছেন। এটা কি উদ্দেশ্য শুধু রাজনৈতিক নাকি অন্য কোনো কারণ আছে? আপনি দেখুন, এই জামাত কিন্তু আওয়ামী লীগের সাথে মিলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। এই জামাত কিন্তু যখন আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরশাদ বিরোধী আন্দোলন করেছিল, এই জামাত কিন্তু আওয়ামী লীগের সাথে মিলে এরশাদের সাথে নির্বাচন করেছিল। তাদের বেসিক কোনো চরিত্র নেই। এই দলটি আজকে বাংলাদেশের মাটিতে, আজকে দেখুন না, এক সময় এক কথা বলছে। আজকে বাংলাদেশের মাটিতে একবার বলেন সংস্কার শেষ না করে নির্বাচন করা যাবে না। ভাই, সংস্কার কি একদিনে সম্ভব? সময়ের তাগিদে সংস্কার হতেই থাকবে, পৃথিবী যতদিন থাকবে। তাহলে নির্বাচন কখনই হবে না। আবার সংস্কার আপনারা এত চান, কই এই শেখ হাসিনা যখন ক্ষমতা ছিলেন তখন তো বললেন না এগুলা। আমাদের পার্টির প্রাপ্ত চেয়ারম্যান কিন্তু এই ফেসিস্ট থাকা অবস্থায় বলেছেন যে বাংলাদেশকে রাষ্ট্র মেরামত করতে হবে, বাংলাদেশের সংস্কার করতে হবে। তিনি 31 দফা তিনি কিন্তু ঘোষণা করেছেন। এই ফেসিস্ট থাকা আরও 2 বছর আগে সরকার চায় একমাত্র বিএনপি। বাংলাদেশের ইতিহাসে সূচনা করেছেন কিন্তু বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাকশাল বাতিল করে
বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। পরবর্তীতে দেখুন আপনারা 91 সনে যখন নির্বাচনে বিএনপি ক্ষমতা আসলো, বাংলাদেশে এটা সর্ববৃহৎ সংস্কার করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিএনপির গণতন্ত্রে কিন্তু রাষ্ট্রপতি সরকার, তারপরে কিন্তু বেগম খালেদা জিয়া দেশের স্বার্থে পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার জন্য কিন্তু তিনি এই রাষ্ট্রপতি সরকার না করে তিনি সংসদীয় পদ্ধতি ঘোষণা করেছেন, প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশে এটা সবচেয়ে বড় সংস্কার। তাই যদি এই বাংলাদেশে যদি সংস্কারের কথা বলতে হয়, এটা কিন্তু বিএনপি করেছে এবং বিএনপি করার জন্য বিএনপি একত্রিশ দফা ঘোষণাও করেছে। তাই মনে করি এই দলটি আজকে নির্বাচন চাচ্ছেন না, কিন্তু মুখে বলতে পারছেন না, কিন্তু মনে 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 প্রাণ তাদের কর্মকাণ্ডে তারা প্রমাণ করে দিয়েছেন তারা নির্বাচন চাচ্ছেন না। সংস্কার পরে কী বললেন, পিআর পদ্ধতি নির্বাচন করতে হবে না, নির্বাচন করতে দেওয়া হবে না। পিআর পদ্ধতিটা কি বাংলাদেশের মানুষ এটা বোঝে না চেনে? এক মুরব্বী সোশ্যাল মিডিয়ায় বলেছেন, আমি ভোট দিব ট্রাম্পকে, এমপি হবে হিরো আলম, এটা কখনো হতে দেওয়া যাবে না। এই কিন্তু কেন হয়েছে না বুঝতে হবে। এই যে আমাদের দেখুন ডাক্তার শফিক সাহেব, আমাদের আমির, তিনি তো বাংলাদেশের মাটি 3বার নির্বাচন করেছেন, একবার কিন্তু তিনি জিততে পারেন নাই। সিলেট 1 থেকে তিনি একবার নির্বাচন করেছেন, ভোট পেয়েছেন 18,000 সামথিং। আবার পরবর্তীতে সিলেট 1 থেকে নির্বাচন করেছেন, তখন ভোট পেয়েছেন 17,000 সামথিং। আবার তৃতীয়বার নির্বাচন করেছেন মৌলভীবাজার 2 থেকে, ভোট পেয়েছেন 12,000 সামথিং। অতএব কারণে আপনি দেখুন যে যেই দলের আমির 3বার নির্বাচন করে 50,000 ভোট পান নাই, আর তার প্রতিদ্বন্দ্বী প্রথমবারই হয়তো পেয়ে গেছেন 2.5 লাখ ভোট, তাহলে এরা নির্বাচন কী কারণে চাবে? তারা মুখে বলতে পারছেন না নির্বাচন চাই না, তারা এমন কর্মকাণ্ড করছেন যে যেন নির্বাচন না হয়, কারণ তারা তো জিততে পারবেন না। এই কারণেই তারা আজকে কয়েকটি আসন নেওয়ার জন্য কিছু ভোট তো তারা পাবি, কিছু ভোট পেয়ে কিছু কয়েকজন এমপি তো তারা বাকি পায় যদি পিআর পদ্ধতি হলে। এই জন্য এই যে যারা ফেল করা পার্টি, এই ফেল করা পার্টিরা জনগণের ঘাড়ির উপর চেপে বসার জন্য কিন্তু পিআর পদ্ধতি। তারা মুখে বলেন না নির্বাচন চাই না, কিন্তু তাদের কর্মকাণ্ড সব কিছু হলো নির্বাচন যেন না হয় সেই কর্মকাণ্ড। তা আমি এই ঢাকা 12 সহ বাংলাদেশের সকল মানুষের কাছে আহ্বান থাকবে, মানুষ গত 16 বছর কোনো নির্বাচনে ভোট দিতে পারেনি। জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় নির্বাচন, যে কোনো সামাজিক সংগঠনের নির্বাচন দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করে তাদের মনোনীত প্রার্থীকে ঘোষণা করে দিয়েছে। তাই মনে করি আগামী নির্বাচন ইনশাল্লাহ হবেই। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের তরুণ সমাজ, বাংলাদেশের যুব সমাজ অপেক্ষা আছে কবে নির্বাচনে দিন ধার্য করা হবে এবং ভোট দেওয়ার জন্য অপেক্ষা আছে। আপনার যে রাজনৈতিক প্রতিপক্ষ জামাত, তারা একটা কৌশলে জনগণের দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা করছে, আপনি আসলে কোন কৌশলে জনগণের কাছে ভোট চাইছেন? প্রচারণার কৌশল বলতে একটি কথা, সেটি হলো বিএনপি এদেশের মানুষের, গণমানুষের দল, এদেশের মাটি মানুষের দল। বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের ঘোষক। এই দলটি একটি মুক্তিযুদ্ধের দল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মুক্তিযুদ্ধ কখনো করি ক্ষান্ত হননি। তিনি রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, বাংলাদেশের মানুষকে একটি রাষ্ট্র দিয়েছেন, একটি পতাকা দিয়েছেন, একটি মানচিত্র দিয়েছেন। এটি হলো এই দলের সবচেয়ে বড় অবদান। এই দলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এদেশের মানুষের ভোটের অধিকার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দিয়েছিলেন। এদেশের মানুষের কথা বলার অধিকার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দিয়েছিলেন। বাংলাদেশের সংবিধানের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আমি মনে করি এটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, সবচেয়ে বৃহৎ দল। আমরা শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আশা করি বাংলাদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবাসেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভালোবাসেন, ধানের শীষকে ভালোবাসেন। কারণ এই দলটি এদেশের মাটি ও মানুষের দল। তাই বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে অবশ্যই বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনি যদি নির্বাচিত হন, তাহলে এই এলাকার গণমানুষের যে সমস্যা, এগুলো সমাধানে আপনার প্রতিশ্রুতিগুলো কী কী যদি একটু বলেন। আপনি দেখুন, এই ফ্যাসিস্ট সরকার গত 16 বছর ক্ষমতায় ছিল। এই ফ্যাসিস্ট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল এই এলাকার কুখ্যাত সন্ত্রাসী কামাল। কামাল কিন্তু এই এলাকার মানুষের অনেক বাড়িঘর দখল করে নিয়েছে। বলবেন কীভাবে দখল করেছে? একটা পারিবারিক সমস্যা, তার কাছে গেলেই ইসলামের স্বাক্ষর নিয়ে সে বাড়ি দখল করে নিয়েছে। অনেক বাড়ি নামে বেনামে দখল করে নিয়েছে। তার পুত্র মাদক সেবক, সারাদিন সারা রাত মাদক সেবন করত এবং ঢাকা মনিতে একজন বড় মাদক ব্যবসায়ী। মাদক দিয়ে এই বৃহত্তর তেজগাঁ ঢাকা একদম গলিতে গলিতে ভরে ফেলেছে।
এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা সারা বাংলা এই ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজের অঙ্গরাজ্য পরিণত করেছে। যেহেতু এই এলাকার মন্দির চাঁদাবাজ, একটা মানুষ পারিবারিক সমস্যা থাকতেই পারে, ভাই বোনের সমস্যা থাকতেই পারে, তার কাছে গেলেই স্ট্যাম্পে লেগে সে নিয়ে নিয়েছে, একটু শুধু নামমাত্র টাকা দিয়ে, কোনো জায়গায় টাকাও দেয় নাই। আমি কিছুদিন আগে ফারুক গেটে ওই এলাকার মুরব্বীদের সাথে একটি মত বিনিময় সভায় গিয়েছিলাম। ওই এলাকায় একটি কিন্ডার গার্ডেন ও কোচিং সেন্টারের মালিক, সে দুঃখ করে বলল তাকে ডেকে নিয়ে তার কিন্ডার গার্ডেন এবং কোচিং সেন্টার স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে গেছে। এই যে মনে করেন যে দেশের যে এলাকার এমপি এবং স্বরাষ্ট্রমন্ত্রী একজন নিজেই চাঁদাবাজ হয়, তাহলে অবস্থাটা বুঝুন ওই এলাকা তার চামচারা, ওই সরকারের নেতারা, পাতি নেতারা কী করেছে, একদম চাঁদাবাজ আক্রমণের পরিণত করেছে। এই এলাকার একটি বড় সমস্যা, আরেকটি বড় সমস্যা হলো ড্রেনেজের সমস্যা। একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। নতুন করে সৃষ্টি হয়েছে কিশোর গ্যাং, এই সরকারের থেকে, গত সরকার থেকে শুরু হয়েছে। আমি মনে করি আল্লাহ পাক যদি আমাকে এই এলাকায় মানুষের সেবা করার সুযোগ দেন, আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন, আমি যদি মানুষের সেবা করার সুযোগ পাই, তাহলে এই মাদক, চাঁদাবাজ, কিশোর গ্যাং এই ঢাকা ভারত কোনো এলাকায় ইনশাল্লাহ থাকতে পারবে না। আসাদুজ্জামান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হয়েছে। তো এই রায়কে ঘিরে সারা দেশে একটা অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। তো এই পরিস্থিতি বিএনপির ভূমিকা কী? অপরাধ যদি প্রমাণিত হয় অবশ্যই তার শাস্তি হতে হবে। তারা প্রকাশ্যে বলেছেন, তাদের প্রকাশ্যে তারা স্বীকারোক্তি দিয়েছেন, তার মুখে তারা বিভিন্ন তাদের বয়ান আছে, মারতে হবে, গুলি করে ফেলে দিতে হবে। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় পুলিশে উদ্বোধন কর্মকর্তাকে স্বরাষ্ট্রকে বলছেন, স্যার একটাকে গুলি করে ফেলে দেই, আবার হাজার হাজার চলে আসে। এরকম প্রধানমন্ত্রীর এরকম সাবেক প্রধানমন্ত্রী সেখানে এরকম অনেক বক্তব্য ফুটেজ আছে। অবশ্যই তাদের শাস্তি হতে হবে, অপরাধী যে হোক না কেন। আপনি ঢাকা 12 আসনে এর আগেও নির্বাচন করেছেন, এবারও নির্বাচন করছেন। ওই 18 নির্বাচন আর এই নির্বাচনেও মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছেন, কি পার্থক্য অনুভব করছেন? শুধু 12 আসন নয়, বাংলাদেশের 2018 যে নির্বাচন আর বর্তমান নির্বাচন যেটা হবে, এটা তো অনেক পার্থক্য। যেটা বলতে গেলে আমার গ্রামের ভাষা বলে আকাশ আর পাতাল। 2018-তে গণতন্ত্র ছিল না, অঘোষিত একটি বাকশাল ছিল। আর ওই টোটাল নির্বাচনটা করেছে পুলিশ, জনগণ নির্বাচন করেনি, পুলিশ নির্বাচন করেছে। দিনের ভোট পুলিশ রাতে দিয়ে সম্পন্ন করেছে সারা বাংলাদেশে। আপনারা জানেন এই ঢাকা 12 আসনের এমপি সে ছিল এই ফ্যাসিস্ট সরকারের প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, সেই সরকারের প্রধানের খুব কাছের লোক। এখানে একজন পুলিশের শিবির কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গিয়েছিল। তফসিল ঘোষণার সাথে সাথে ঢাকা 12 অন্তর্গত 4টি থানায় 91টি মামলা দিয়েছে, গায়েবী মামলা। এই গায়েবী মামলায় 120 থেকে 160 জন আসামি ছিল, অর্থাৎ প্রায় 11,000 আসামি। একটি মামলা, একটি নির্বাচনী এলাকায় যদি 11,000 আসামি হয়, তাহলে ওই এলাকার কি থাকে? তারপর কোথাও আমাকে তো কোথাও বসতে দেয়নি, আমাকে বিশেষ করে আমি দেখেছি জিয়াউর রহমান সাহেব যখন দল প্রতিষ্ঠা করেছিলেন, তখন থেকে এই ঢাকা 12 এলাকায় ফোন ছিল ঢাকা 10, তেজগাঁও এবং রপনা এলাকায় যেসব বাড়িতে নির্বাচনী অবৈধ হতো, যেটা 91-তে পরে 91-তে হয়েছে, 96-তে হয়েছে, 2001-এও হয়েছে, এবং কি 2009 নির্বাচনও হয়েছে। ওইসব এলাকায় যে সেগুলো ছিল নিজেদের বাড়িতে বিএনপির সমর্থক বা বিএনপির কর্মী, তাদের বাড়িতে নির্বাচন হয়েছিল। কোনো অফিস কিন্তু আমাদেরকে করতে দেয়নি, আগে গিয়ে অফিসে তালা মারা দিয়েছে, ওইসব বাড়িতে অফিস করে দেওয়া যাবে না। এমনি অবস্থায় সারা বাংলাদেশে একই অবস্থায় নির্বাচন হয়েছে, দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করেছে। আর এখন বাংলাদেশে মানুষ কথা বলতে পারে, মানুষ যেখানে মন চায় তারা জনসভা করতে পারে, মিটিং করতে পারে, মন খুলে কথা বলতে পারে। আগামীতে যে নির্বাচন হবে, আশা করি একটি বাংলাদেশ ইতিহাসে একটি সুন্দর নির্বাচন হবে, একটা ফেয়ার নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ যাকে পছন্দ করে তাকে ভোট দেবে।
আপনাকে কেন ঢাকা 12 এই তেজগাঁও অঞ্চলের মানুষ ভোট দিবে? আপনি এলাকার মানুষের জন্য কি করেছেন? এই ঢাকা বড় এলাকা আমার জন্ম হয়েছে, এই এলাকা আমি বড় হয়েছি। আবার এলাকার মাটির সাথে আমার নাবির একটা সম্পর্ক আছে। এলাকা আমি লেখাপড়া করেছি, এলাকায় বিভিন্ন মাঠে আমি ফুটবল খেলেছি। এই এলাকা আমি লেখাপড়া করেছি। আমি প্রথম প্রাইমারি স্কুলে পড়েছি, বিজেপি স্কুলে প্রাইমারি স্কুলে পড়েছি, ফার্মগেট পলিটেকনিক স্কুল অ্যান্ড স্কুল বয়েজ স্কুল ছিল, সেখানে লেখাপড়া করেছি। আমি সিটি কলেজে লেখাপড়া করেছি। এই আমি বিশেষ করে জীবনের প্রথম সময়টা জীবনটা আমি এই স্কুল এখানে তেজগাঁয়ে কাটিয়েছি। এই এলাকায় আমি রাজনীতি শুরু করেছি। যখন রাজনীতি বুঝি, যখন রাজনীতি বুঝি তখন থেকে আমি রাজনীতি শুরু করেছি, ছাত্রদল করেছি এই এলাকায়। আমি একসময় ছাত্রদলের প্রথম জয়েন্ট কনভেনর ছিলাম প্রায় 5-6 মাস। আমি ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম প্রায় 9 বছর সাধারণ সম্পাদক ছিলাম। তো আমি এই এলাকার বৃহত্তর তেজগাঁ, যখন ঢাকাতে মাত্র 15টি থানা, ঢাকা মনে একটা ছিল, ঢাকাতে মাত্র 15টি থানা, আমি এই বৃহত্তর তেজগাঁ আমি ছাত্রদলের সভাপতি ছিলাম। আমি মহানগর ছাত্রদলের সেক্রেটারি ছিলাম। আমার রাজনীতি এই তেজগাঁ ঘিরেই। এই তেজগাঁয় মানুষের সাথে আমার একটা সামাজিক বন্ধন ছিল, বন্ধন আছে। কারণ আমি এই তেজগাঁয় ধরুন বিজিপিএস মাঠ আছে, আমি ছোটো করে এই মাঠে খেলাধুলা করেছি এই তেজগাঁ শিল্প এলাকার সন্তান হিসাবে। এই শিল্প এলাকায় টেক্সটাইল মাঠ আছে, এখন তখন তো ওপেন ছিল, সারা তেজগাঁয়ের লোকজন কিন্তু এই মাঠে খেলতো, খেলার জায়গা পেত না। ঢাকা পলিটেকনিক মাঠ কিন্তু ওপেন, এখনও তো বাউন্ডারি করা আছে, তখন ওপেন ছিল, কিন্তু আমরা খেলতাম। মধুবাগ মাঠ এখন কিন্তু গ্রিল দিয়ে আটকানো, তখন কিন্তু গ্রিল ছিল, ওপেন ছিল, আমরা এবার খেলাধুলা করেছি। খেলাঘর মাঠ এখন দেখবেন টিন দিয়ে বাউন্ডারি করা, এটা খেলাধুলা হয়, তখন তো ওপেন ছিল, আমরা এই মাঠে খেলাধুলা করেছি। ফার্মগেট মণিপুরা বিশাল আম বাগান ছিল, বাকিটা খালি আম বাগান, খালি মাঠ, এখানেও কিন্তু আমরা খেলাধুলা করেছি। অতএব এই তেজগাঁর সাথে আমাদের একটা নিবিড় সম্পর্ক আছে। আমি এলাকায় খেলাধুলা করছি, লেখাপড়া করছি, এলাকায় আমি রাজনীতি আমার শুরু। এরশাদ বিরোধী আন্দোলন টোটাল 9 বছর আমি তেজগাঁ থানার সেক্রেটারি ছিলাম, তেজগাঁ থানার সভাপতি ছিলাম ছাত্রদলের। পরবর্তী পর্যায়ে আমি ঢাকা মহানগরে রাজনীতি করেছি, বা আমি সেন্ট্রাল যুবদলের রাজনীতি করছি, কিন্তু আমার রাজনীতি ছিল তেজগাঁ ঘিরে। এই তেজগাঁ মানুষের সাথে আমার একটা সামাজিক বন্ধন আছে। তাই আমি মনে করি এই সামাজিক বন্ধনের দাবিতে আমি তেজগাঁর সন্তান হিসাবে এই এলাকার মানুষ, আমি এর আগেও যতবারই বিএনপি ক্ষমতায় ছিল আমি ততবারই নেতৃত্ব ছিলাম। আমি 2000 যখন প্রথমবার 91তে বিএনপি ক্ষমতায় আসে তখন আমি মহানগর ছাত্রদলের সেক্রেটারি ছিলাম। আমি 2001-এ যখন আবার বিএনপি ক্ষমতা আসে তখন আমি যুবদলের সেক্রেটারি ছিলাম। অর্থাৎ আমি প্রতিবারে আমি নেতৃত্ব দিয়েছি তেজগাঁর সন্তান হিসাবে। আমি তো এলাকার মানুষের সাথে থাকার চেষ্টা করেছি, মানুষের বিপদ আপদের পাশে থাকার চেষ্টা করেছি। আমার বিশ্বাস আমি তেজগাঁর ছেলে হিসাবে, তেজগাঁর সন্তান হিসাবে এই ঢাকা 12-র মানুষ আগামী নির্বাচনে আমাকে ধানের শেষে ভোট দিয়ে তাদের পাশে থাকার সুযোগ দেবেন, তাদের সেবা করার সুযোগ দেবেন ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। শীঘ্রই আবার কোনো বিশিষ্টজনকে নিয়ে আপনাদের মুখোমুখি হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং মাই টিভির সঙ্গেই থাকবেন।